প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ প্রান্তে। আশা করি তোমরা পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিয়েছো। আর মাত্র দুটি পরীক্ষা বাকি, দুটি বিষয়ের পরীক্ষা বাকি, যদিও বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের 24 তারিখ, 24 এপ্রিল, আগামী 26 এপ্রিল তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা। তোমরা রসায়ন প্রথম পত্র পরীক্ষার পূর্বে বেশ কটা দিন সময় পেয়েছো প্রস্তুতি নেওয়ার জন্য। আশা করি একটা ভালো প্রস্তুতি আছে। তো এই রসায়ন প্রথম পত্র পরীক্ষার পূর্বে তোমাদের মাঝে একদিন বাকি আছে। তো আজকের থেকে রসায়ন প্রথম পত্র পরীক্ষার পূর্ব পর্যন্ত এই সময়টুকু তোমরা কিভাবে ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করলে তোমাদের প্রস্তুতিটা আরও একটু ভালো হবে, সে ব্যাপারে আজকে তোমাদের সাথে একটু আলাপ করব। তো আমি প্রথমেই এই সময়টুকু তোমাদের কীভাবে ব্যবহার করা উচিত বলে আমি মনে করছি, সেই ব্যাপারে একটু শেয়ার করছি। দেখো, তোমরা যারা আজকের এই প্রোগ্রামটা সরাসরি দেখছো, তারা এই প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 10:30 বেজে যাবে। রাত 10টার পর থেকে 26 এপ্রিল পরীক্ষার আগ পর্যন্ত তুমি সময়টুকু কীভাবে ব্যবহার করবে সে ব্যাপারে আমি একটা হিসাব তোমাদের সামনে দিচ্ছি। আজ রাত 10টার পর থেকে রাত 12টা পর্যন্ত তুমি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়টা ভালোভাবে দেখে রাখতে পারো এবং 25 এপ্রিল সকাল 7টা হতে সকাল 10টা পর্যন্ত 3 ঘন্টা তুমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা দেখবে এবং 25 এপ্রিল সকাল 10:30টা হতে দুপুর 1টা পর্যন্ত রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা দেখবে এবং বিকাল 4টা হতে 25 এপ্রিল 4টা, বিকাল 4টা হতে রাত 8টা পর্যন্ত রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা তুমি ভালোভাবে দেখবে এবং রাত 8:30 হতে রাত 10টা পর্যন্ত তুমি পঞ্চম অধ্যায়টা দেখবে এবং রাত 10টা হতে রাত 11:30 পর্যন্ত তুমি আবার এই অধ্যায়গুলোর যে সমস্ত বিষয় তোমার হয়তো অনেক সময় মনে থাকে না, সেগুলো হয়তো আরেকবার দেখলে তোমার জিনিসটা মনে থাকতে পারে, বা যে বিষয়গুলো তুমি গুরুত্বপূর্ণ মনে করো সেই বিষয়গুলোর উপর একটু রিভিশন দিবে। তো এই হলো সময়সূচি। এটুকু তোমরা এভাবে ব্যবহার করলে হয়তো প্রস্তুতিটি আরও একটু ভালো হতে পারে। তো আজকের আমি প্রত্যেকটা অধ্যায়ের যে বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ বা যে সমস্ত বিষয়ে তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করতে পারো এবং শিক্ষকরা যে সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন সেই সমস্ত বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, রসায়ন প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, এ সম্পর্কে তোমাদের হয়তো অনেকেই ইন্টারেস্ট পাও না, তবুও দেখে থাকবে। এখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে এবং এমসিকিউতে প্রশ্ন থাকে, তাই এই অধ্যায়কে একদম বাদ দেওয়া চলবে না। তো এই অধ্যায়ের কোন বিষয়সমূহ তুমি গুরুত্ব দিবে বা কোন বিষয়সমূহ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি। দেখো, এখানে যে বিষয়গুলো আছে সেটা হলো রসায়ন যে ব্যবহারিক দিকগুলো এবং ব্যবহারিক দিকে যে সমস্ত গ্লাস সামগ্রী বা যে সমস্ত অন্যান্য অ্যাপারেটাস ব্যবহার করা হয় সে সম্পর্কে ছাত্রদের একটা ধারণা দেওয়া হয়। তো গ্লাস সামগ্রী তুমি কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবে এবং সে গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল এবং গ্লাস সামগ্রীর যদি কোনো এক্সপেরিমেন্টে তাপ দেওয়া প্রয়োজন হয় সেই তাপ দেওয়ার কৌশল, এই ব্যাপারে তোমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। অনেক সময় হয়তো গ্লাস সামগ্রীর কিছু যন্ত্রপাতি কোশ্চেনে দেয়া থাকে, তো সেখানে থাকতে পারে বুরেট, থাকতে পারে পিপেট, থাকতে পারে মেজারিং সিলিন্ডার। তো যদি বলা হয় যে এই গ্লাস সামগ্রীর মধ্যে কোনগুলো
টাইট্রেশন এর জন্য উপযুক্ত বলে তুমি মনে করো এবং বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, তখন তোমার জানতে হবে যে টাইট্রেশন এ কোন কোন গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়। আবার অনেক সময় থাকে যে কোনো প্র্যাকটিক্যাল করার পূর্বে গ্লাস সামগ্রীকে উত্তম রূপে ধৌতকরণ করতে হয়। তাই সেই ধৌতকরণ করার যৌক্তিকতা কী বা প্রয়োজনীয়তা কী ব্যাখ্যা করো। তখন তোমার বুঝতে হবে যে আমরা একটা প্র্যাকটিক্যাল করার জন্য যে প্র্যাকটিক্যালের যে মানগুলো সেটা সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের যদি ওখানে অন্য কোনো কিছু থেকে যায় গ্লাস সামগ্রীর মধ্যে, তাহলে সেই মানগুলো আমরা সঠিকভাবে পাবো না। তো সেই সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। আর এছাড়া এখানে দুইটা নিক্তি সম্পর্কে ধারণা দেওয়া আছে, একটা হলো পলভঙ্গি আর একটা হলো ডিজিটাল। তো এই দুইটা নিক্তির একটা তুলনামূলক বিশ্লেষণ তোমার জানতে হবে। সেখানে আছে রাইডার ধ্রুবক, সেটাও জানতে হবে। আর এছাড়া আছে সেমি মাইক্রো, ম্যাক্রো, এই দুইটার মধ্যে ও একটা তুলনামূলক বিশ্লেষণ এবং এর মধ্যে কোনটা পরিবেশ বান্ধব সে সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণ এবং পরিবেশের উপর তার প্রভাব এ সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে। তো এই অধ্যায় এই ছিল মোটামুটি বিষয়। তো এই অধ্যায়ে অনেকে হয়তোবা অত বেশি গুরুত্ব দিতে চাও না, তবুও এই সব বিষয় একটু দেখে গেলে হয়তোবা অন্যান্য অধ্যায়ের প্রশ্ন তোমার কাছে একটু কঠিন মনে হয়, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এরপর আসে আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে তোমরা 9-10 জন পড়েছো, এখানেও খুব ভালোভাবে পড়েছো। তো এই অধ্যায়ে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। সাধারণত দেখা যায় যে এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকেই। সেই দুটো প্রশ্ন কোন কোন জায়গায় বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন জায়গা থেকে কোন কোন অংশ থেকে বেশি আসতে পারে। এই অধ্যায়ের প্রথম যে অংশটা, সেখানে আমরা দেখেছি যে পরমাণুর মূল কণিকাসমূহ, ইলেকট্রনের চার্জ হিসাব, আইসোটোপ, তারপরে পরমাণুর যে গঠনের যে বিভিন্ন মতবাদ আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, ইলেকট্রন বিন্যাসের যে কয়েকটা নীতি আছে, যেমন আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলির নীতি, ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা, হাইড্রোজেন বর্ণালীর আবার বিভিন্ন যে শক্তি স্তর আছে, বিভিন্ন সিরিজ আছে, লাইম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফান্ড। তো এই সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। এই অংশ থেকে অনেক সময় একটা প্রশ্ন থেকে থাকে। তো এখন যে জায়গাটা তোমরা এখানে ভুল করতে পারো সেটা হলো, আমরা বোরের পরমাণু মডেল অনুসারে আমরা দেখেছি যে এখানে যে সমস্ত পরমাণু বা আয়নের একটা ইলেকট্রন আছে তাদেরকে আমরা বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করতে পারি। এবং সেই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে স্থানান্তর হয়, তখন শক্তির একটা পার্থক্য ঘটে। যদি সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি বিকিরণ হয়। আর যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তির শোষণ হয়। এখন এক্ষেত্রে এই যে শক্তির পার্থক্যটুকু তুমি কীভাবে হিসাব করবে, এখানে তোমাদের একটা হয়তোবা ভিন্নতা থাকতে পারে। সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই আজকের। দেখো তোমরা একটু ভালো করে, এখানে তোমরা দেখো, এখানে যে কোনো একটা পরমাণু যার একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা পরমাণু, তার একটা ইলেকট্রন আছে। আর যদি আমরা লিথিয়াম নেই, তো সেখানে আমরা দেখেছি লিথিয়ামের 3টা প্রোটন 3টা ইলেকট্রন। যদি আমরা এখানে 2টা ইলেকট্রন সরিয়ে ফেলি, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে। তো এইরকম যে কোনো পরমাণু বা আয়ন যার একটা ইলেকট্রন আছে, সেই ক্ষেত্রেই আমরা এই বোরের পরমাণু মডেলটাকে ব্যাখ্যা করতে পারবো। তো এখানে ধরো একটা নিউক্লিয়াস, এর হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো তৃতীয় শক্তি স্তর। এখন
যদি এই তৃতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান n, এটাকে 3 লিখতে পারি, আর এটাকে আমরা n2 লিখলাম, এটা n1, এভাবে চিহ্নিত করি। তো অথবা এটা অনেক সময় থাকে, এটাকে বলা হয় কে শেল, এটা এল, এটা এম শেল, এভাবে চিহ্নিত করা হয়। অথবা এটাকে আমরা শক্তি স্তর হিসাবে যদি বলি বা শক্তি অনুসারে বলি, এটাকে এর শক্তি আমরা E1 ধরতে পারি, এটা হলো E2, এটা হলো E3। এখন একটা ইলেকট্রন যদি এম শেল থেকে এল শেলে আসে, তখন শক্তির কি পার্থক্য হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্র অনুসারে যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, সুতরাং এখানে শক্তি বিকিরণ হবে। তো এই বিকিরিত শক্তির কতটুকু শক্তি বিকিরণ হইল, বা এই বিকিরিত শক্তির যে রশ্মি তার তরঙ্গদৈর্ঘ্য কত, সেই হিসাবে আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি লিখি, আমরা এখানে লিখতে পারি ই শক্তি ইকুয়াল টু কি লেখা যায়, বা EN লিখতে পারি, যে কোনো শক্তি স্তর লেখা যায় মাইনাস টুয়াইস পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, এখানে লিখতে পারি n স্কয়ার h স্কয়ার। এখানে যে কোনো শক্তি স্তরের শক্তি ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি, এখানে কোনটা কি, এখানে পাই ইজ ইকুয়াল টু 314, এটার ধ্রুব সংখ্যা, m ইজ ইকুয়াল টু ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমরা লিখতে পারি 9.10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। z ইজ ইকুয়াল টু, এখানে যে আয়নটা বা পরমাণু নিয়েছি তার পারমাণবিক সংখ্যা, যদি এখানে হাইড্রোজেন হয় z ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 1। E ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন চার্জ 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। ESU মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। n ইজ ইকুয়াল টু শক্তি স্তর, এখানে আমরা যদি এটা তৃতীয় শক্তি স্তর ধরি n ইজ ইকুয়াল টু 3 হবে, যদি আমরা এটা দ্বিতীয় শক্তি স্তর ধরি n ইজ ইকুয়াল টু 2 হবে। আর h ইজ ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। আমি যে এখানে মানগুলো লিখলাম, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে একক সম্পর্কে একটা ধারণা আমি দিয়েছি, সবগুলো কিন্তু সিজিএস এককে। তুমি যদি এই মানগুলো বসাও, যে কোনো একটা একক ফল অনুসরণ করবে, হয় সিজিএস না হয় এসআই। তবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সিজিএস এককে মানগুলো রাখাই ভালো। এখন তুমি ধরো এটাকে কেজিতে লিখলে, এটা লিখলে ESU, এটা হলো সিজিএস একক। তো এই দুটো যখন লিখবে ভিন্ন একক, তখন কিন্তু অঙ্কটা মিলবে না। তোমার এই অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সব মানগুলো একই এককে থাকে, না হলে কিন্তু অঙ্কের উত্তরও আসবে না, আর হয়তোবা এরকম লিখলেও টিচার ইচ্ছা করলে তোমাকে কেটে দিতে পারে। তো সেই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। এখন দেখো, আমরা EN পেলাম এখানে। এখন একটা ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসলো, তখন তুমি কি লিখতে পারো, ডেল ই সমান লেখা যায়, দেখো এটা সবসময় হলো যে শেষ অবস্থা থেকে প্রথম অবস্থাকে মাইনাস করতে হয় বা বিয়োগ করতে হয়। তো শেষ অবস্থা কি, আমরা এটাকে লিখি ফাইনাল EF, মাইনাস লিখতে পারি ইনিশিয়াল, এভাবে লেখা যায়। আর এই ক্ষেত্রে তুমি লিখতে পারো, এই ক্ষেত্রে হলো ফাইনাল কোনটা 2 মাইনাস ছিল হলো 3,
মানে এখানে গেল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, সেইভাবে আমরা এটা এভাবে লিখতে পারি। যদি মান তুমি বসাও, এখানে দেখো মান বসালে কি হয়, আমি এই অনুসারে যদি বসাই তাহলে লিখতে পারি E2, আমি শুধু n এর মানটা এখানে 2 বসাতে পারি, বা এখানে n2 লিখলেও হবে, বা আমি যদি মান বসাই E2 এই সমীকরণ দেখো টুয়াইস পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই nটাকে আমি লিখলাম এটা n2, এটা লিখলাম আমি n2 আর h স্কোয়ার মাইনাস এই সমীকরণে মাইনাস, আর এটা হলো এর মাইনাস, লিখতে পারি টুয়াইস পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ n3, এটা স্কোয়ার হবে n3 স্কোয়ার h স্কোয়ার, এটা মাইনাস প্লাস, দেখো প্লাস করে আমাদের n2 স্কোয়ার n3 স্কোয়ার এই দুটো হলো ভেরিয়েবল, আর সবগুলো কিন্তু একই বা ধ্রুব সংখ্যা। তাহলে আমরা সেই ধ্রুব সংখ্যা যদি কমন নেই, এটা মাইনাস প্লাস, এটাকে আমরা এদিকে নেই, লিখতে পারি টুয়াইস পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই h স্কোয়ার ইন্টু আমরা এখানে লিখতে পারি 1 বাই n3 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এরকম একটা মান পাই। তো দেখো এখানে এটা কিন্তু ফাইনাল, মানে যেখানে শেষে ইলেকট্রনটা গেল, আর এটা হলো ইনিশিয়াল। এখন এই যে মানটা, এই মানটা কিন্তু এটা ধ্রুব সংখ্যা, এটা ধ্রুব সংখ্যা, ইলেকট্রন একটা ইলেকট্রনের ভর, এটা হলো হাইড্রোজেন, যদি হাইড্রোজেন হয় 1, মানে একটা নির্দিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এই টোটাল মানটা একটা ধ্রুব সংখ্যা হয়, এবং সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা RH মানে রিডবার্গের ধ্রুবক বলা হয়, রিডবার্গের ধ্রুবক দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা লিখতে পারি n3 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এখন এই রিডবার্গের ধ্রুবক এটার মান কত, দেখো আমি যদি এই মানগুলো বসাই তো দেখা যাচ্ছে এই মানটা দ্বারা হলো, এখানে মানটা হয় RH সমান হয় 2.18 ইন্টু 10⁻11 আর্ক। যদি আমি এটা সিজিএস একক, আমি সিজিএস একক মানগুলো বসিয়েছি, যদি আমি এটা এসআই এককে নিতে চাই তাহলে হবে 2.18 10⁻18 জুল। এখন দেখো তুমি যদি এই মানটা মুখস্থ জানো, এটা তো একটা ধ্রুব সংখ্যা, তাহলে কিন্তু একটা পরমাণু বা আয়নে একটা ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসলো, মানে এই দুইটা মান তুমি জানলে সরাসরি শক্তির পার্থক্যটা বের করতে পারো। এখন এখান থেকে এটা তো শক্তির পার্থক্য বা বিকিরিত শক্তি। এখন এই বিকিরিত শক্তি না চেয়ে যদি বলা হয় যে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বের করো, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি জানো যে E = h নিউ, আবার নিউ সমান হইল c/λ। এখন এখান থেকে তুমি ডেলির মানটা জানো, এই যে এটাকে তুমি ডেলিও লিখতে পারো। তো এখান থেকে যদি তুমি বা দিয়ে ল্যামডা সমান লেখো তো লিখতে পারো hc/ΔE। তুমি এখান থেকে ল্যামডার মান বের করতে পারো। তবে মনে রাখতে হবে তুমি এখানে কোন এককটা বসাবে। যদি এখানে সিজিএস এককে বসাও তো ল্যামডার মান পাবে তুমি সেন্টিমিটারে। সাধারণত তরঙ্গদৈর্ঘ্যের মান সেন্টিমিটারে রাখা যায়, কিন্তু ন্যানোমিটারে রাখাই ভালো। সেন্টিমিটার এবং ন্যানোমিটারের মধ্যে সম্পর্ক হলো 1 সেন্টিমিটার = 10⁷ ন্যানোমিটার। তো তুমি যে সেন্টিমিটার মানটা পাবে সেখানে 10⁷ দ্বারা গুণ করলেই ন্যানোমিটারে আসবে, বা তুমি অ্যাংস্ট্রমে নিতে পারো, তখন 10⁸ দ্বারা গুণ করতে হবে। তো সেই ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে। এখন দেখো এই একটা সিস্টেম হলো ল্যামডার মান বের করা। এটাকে আমি অন্যভাবেও করতে পারি, যেটা হয়তো বা অনেক বইতে এইভাবে দেয়া আছে, এবং সেই জায়গাটাই সমস্যা হয়।
আমি শক্তি যখন বের করব তখন আমার কোনো সমস্যা হলো না, আমি মানগুলো বের করলাম এভাবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, ধরো এই যে দুইটা মান, এখানে যদি n3 মান বসাই, আমরা এখান থেকে এখানে আনলাম, এই মানটা কিন্তু একটা নেগেটিভ মান আসবে। তোমাদের একটু মান বসিয়ে দেখাই। এখানে এটা হলো 3 যদি বসাই তো হবে, মান বসালে হবে 1/9 1/4। তো এখানে 4 - 9 হবে, তো 4 - 1 মানটা আসবে তাহলে নেগেটিভ। শক্তি ডেলির মান, এখানে তুমি একটা মাইনাস মান পেলে, এটা শক্তি কিন্তু। এখন এই শক্তির মানটা তুমি যেখানে যদি বসাও তাহলে তোমার ল্যাম্বডা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য তোমার মাইনাস তো হয় না। তো এখন সেই ক্ষেত্রে তোমার এই ব্যাপারে কনসাস থাকতে হবে, যে জায়গাটা তোমরা ভুল করো, যে এই শক্তি তুমি যে এই ইকুয়েশন ব্যবহার করো, তাহলে কিন্তু এখানে শুধু মানটাই এখানে বসাবে, চিহ্নটা কিন্তু এখানে ওমিট করে দেবে এক্ষেত্রে, না হলে ল্যাম্বডার সঠিক মান তুমি পাবে না। এভাবে তুমি করতে পারো। আর আরেকটা জিনিস, যে আমরা এই যে ডেলির মান পেলাম মাইনাস একটা মান, এটা দ্বারা একটা জিনিসও বোঝায়, সেটা হলো যে শক্তি যখন মাইনাস হয়, মানে এটা কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে বোঝায়। তোমরা পড়েছো তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলিসের মান নেগেটিভ। তো তুমি এখানে যে নেগেটিভ ভ্যালুটা পেলে, এটা তুমি বুঝতে পারছো যে শক্তি উৎপন্ন হয়েছে। আর যদি এখানে এই ডেলির মানটা যদি পজিটিভ হতো, তখন বুঝতে পারো শক্তি শোষিত হয়েছে। এই জিনিসটাও এখান থেকে বোঝায়, যদি কখনো বিশ্লেষণ দরকার হয় সেটা তোমার এভাবে ব্যাখ্যা করতে হবে। আরেকটা জিনিস এখান থেকে হয়, যেটা সব বইতে দেয়া আছে হয়তো, দেখো এই জিনিসটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। আমরা এই যে ডেলি, আমি এখান থেকে শুরু করি, দেখো ডেলি সমান, এটা মুছে ফেলি, ডেলি সমান এইচ নিউ সমান হইল এইচ ইন্টু সি বাই ল্যামডা। এখন এখান থেকে দেখো, তাহলে এই অংশটা ডেলি সমান এটা পেলে তুমি, আবার ডেলি সমান এইটা পেলে, তাহলে এইটা সমান এটা লেখা যায়। তো আমরা যদি এখানে লিখি এভাবে যে এইচ ইন্টু সি বাই ল্যামডা সমান এটা, তো এখান থেকে তুমি কি পাবে দেখো, বা দিয়ে তুমি লিখতে পারো 1/λ ইজ ইকুয়াল টু টুয়াইস পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই, এখানে আসলো এইচ কিউব, মানে এইচটাকে পাশে নিলাম, আর আসলো সি ইন্টু 1/n3, এই অনুসারে n3 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখো n3 মাইনাস n2, এটা কিন্তু এটা ফাইনাল অবস্থা, এটা ইনিশিয়াল অবস্থা। আমি এটাকে এভাবেও লিখতে পারতাম, এটা হলো ni, আর এটাকে লিখতে পারতাম আমরা nf, এভাবে লেখা যায়, ইনিশিয়াল ফাইনাল, প্রাথমিক এবং শেষ। এখন এখানে আমরা এই যে 1/λ পেলাম, 1/λ এটাকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এটাকে কম্পন সংখ্যা, আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে নিউ বার সমান, এটা লেখা যায় 1/λ নিউ বার দিয়ে প্রকাশ করা যায়, বা কম্পন সংখ্যা। এখন এখানে দেখো এগুলো সবই কিন্তু ধ্রুব সংখ্যা, পাই এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এইচ কিউব সি সবই ধ্রুব সংখ্যা। এটাও কিন্তু ধ্রুব সংখ্যা ছিল, এটা শক্তির পার্থক্য বের করেছো, আর এখানে তুমি বের করতেছো 1/λ, মানে তরঙ্গদৈর্ঘ্য এখান দিয়ে বের করতে পারবে। কিন্তু সেখানে এই যে এইচ আসলো একটা আর সি আসলো একটা, এটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা কিন্তু আর একটা ধ্রুব সংখ্যা হয়ে গেল, এটাকেও আর এইচ দ্বারা প্রকাশ করা যায়। এটাকেও আমরা লিখতে পারি যে 1/λ ইজ ইকুয়াল টু, এটাও রিডবার ধ্রুবক, ইন্টু 1/ni মাইনাস 1/nf। এখানে এই যে মানটা, এই আরএইচ, এখানে এই আরএইচটা হলো 109678, 1096। আমরা এখানে আর একটা মান পেলাম 109678, এটার ইউনিট হইল পার সেন্টিমিটার। দেখো এই মানটা কিন্তু
দুইটাই কিন্তু রিডবার্গের ধ্রুবক, কিন্তু প্রয়োগের ক্ষেত্রটা ভিন্ন। এই জিনিসটা তোমার বুঝতে হবে। কিন্তু এখন এখান থেকে দেখো, তুমি যদি এই যে আরএসটা, তুমি যদি এই আরএস এর মানটা এখানে বসাও, তাহলে কিন্তু ল্যামডা পাচ্ছ। এখন এক্ষেত্রে তোমার জিনিসটা মনে রাখতে হবে যে ত্রুটিটা ছাত্র করে, সেই জায়গাটায় আমি যেতে চাচ্ছিলাম। তুমি যদি এখানে এই ক্ষেত্রে যদি এটা মান বসাও, এখানে ধরো তুমি বসাইলে এটা ইনিশিয়াল 3, দেখো এখানে সবগুলো স্কোয়ার হবে। এখানে তুমি যদি বসাও ইনিশিয়াল অবস্থা মানে 1/9 মাইনাস 1/4, এই মানটা যদি বসাও এখানে, তো বসালে কি হচ্ছে, মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে। 4 - 9 তুমি একটা নেগেটিভ ভ্যালু পাবে, -5/36। তো যদি মাইনাস হয়, ল্যামডার মানে মাইনাস হবে, সেটা কিন্তু সঠিক হচ্ছে না। এখন এইটা তুমি কিভাবে অমিট করবে? যখন এই সমীকরণটা ব্যবহার করবে, তখন মনে রাখতে হবে যে সবসময় যে শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে আসুক না কেন, তুমি মানগুলো বসানোর সময় প্রথমটা বসাবে হইল নিম্ন শক্তি স্তর, আর এইটা বসাবে উচ্চ শক্তি স্তর। সেটা যেখান দিয়ে আসুক বা যেখানে যাক, সেটা চিন্তা না করে ল্যামডার মান বের করার সময় সবসময় মনে রাখবে তুমি এখানে এইটা সবসময় বসাবে হইল নিম্ন শক্তি স্তর, এইটা বসাবে উচ্চ শক্তি স্তর। মানে হলো ব্যাপারটা তখন উল্টো হয়ে যাবে। এখানে এই দুটোর মধ্যে এটা হলো নিম্ন শক্তি স্তর, এটা হলো উচ্চ শক্তি স্তর। আমরা দেখেছি যে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের একটা প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করেছি। এবং এই অধ্যায়ের দ্বিতীয় অংশে এটাও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেও একটা প্রশ্ন অনেক সময় আসে। এবং সেই অংশটা কি একটু দেখো তোমরা, যে এখানে দ্রাব্যতা আছে, দ্রাব্যতা গুণফল আছে, আয়নিক গুণফল আছে, সমায়ন প্রভাব আছে। তো এই কেন্দ্রিক একটা প্রশ্ন অনেক সময় থাকে। এর সাথেও থাকতে পারে ক এবং খ অংশে, যেমন ধরো ইভি রশ্মির সাহায্যে আমরা জাল টাকা বা জাল নোট কীভাবে শনাক্তন করতে পারি, বা এমআরআই বা আইআর রশ্মির যে আমাদের শরীরের উপর যে প্রভাবটা এবং কোনটা বেশি ক্ষতিকর, সে ব্যাপারেও অনেক সময় আমাদের তুলনামূলক একটা বিশ্লেষণ করতে হয়। আবার এছাড়াও ব্যবহারিক অংশে যে ক্যাটায়ন বা অ্যানায়নের যে শনাক্তকরণ, তাও অনেক সময় দিয়ে দেয়। অনেক সময় শিক্ষা পরীক্ষায় গাঢ় স্টিলের ব্যবহার, সেটাও দেয়। আবার এই অধ্যায়ের শেষ যে অংশটা, আংশিক পতন, বাষ্পপতন, ঊর্ধ্বপতন, দ্রাবক নিষ্কাশন, এদিকে অনেক সময় কোশ্চেন থাকতে পারে। তো সেই জন্য অংশগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। আশা করি তোমরা ইতিমধ্যে এগুলো জেনে ফেলছো। তো যে অংশটা তোমরা অনেক সময় ভুল করো, সেইটা আমি একটু তোমাদের দেখাবো এখন। দেখো, দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল, এই দুটোই কিন্তু সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তোমরা জানো সম্পৃক্ত দ্রবণ কি, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি, তো এটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থেকে যে দ্রবণ উৎপন্ন করে তাকে সম্পৃক্ত দ্রবণ আমরা বলি। এখন যদি এই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব্য আছে তার চেয়ে যদি কম পরিমাণ দ্রবীভূত থাকে, তখন তাকে বলি আমরা অসম্পৃক্ত, বেশি থাকলে বলি অতিপৃক্ত। তো এখন দ্রাব্যতা কাকে বলবো আমরা? দ্রাব্যতা বলতে আমরা বুঝি দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দেখো, দ্রাব্যতা আমরা যদি সমীকরণের সাহায্যে প্রকাশ করি, লিখতে পারি S = m × 100/m - m। এখানে এসটা হলো দ্রাব্যতা বা সলিবিলিটি, এম হলো দ্রবের ভর, এম হলো দ্রবণের ভর, এটা দ্রবের ভর। তো দ্রবণের ভর থেকে যদি দ্রবের ভর বিয়োগ করি, তাহলে পাই আমরা দ্রাবকের ভর। মূলত এটা হলো দ্রাবকের ভর। তো দ্রবের ভর বাই দ্রাবকের ভর × 100, এটাই হলো দ্রাব্যতা। এখন দেখো, এই দ্রাব্যতার কোনো একক নেই কিন্তু, কারণ দ্রবের ভর এটাও ধরো গ্রামে যদি প্রকাশ করো, দ্রাবকের ভর এটাও গ্রামে, একক দুটো কাটা যায়, কোনো একক থাকে না। এখন এটা হলো দ্রাব্যতা বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে বা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে দ্রব্য যে পরিমাণ দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সাধারণ অর্থে আমরা তাই বুঝি। এখন এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বলতে একটা নির্দিষ্ট
মান আমরা ধরেছি 100 গ্রাম। তো এটাকে আমরা একটু অন্যভাবে আবার প্রকাশ করতে পারি। আমরা যদি এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক না বলে নির্দিষ্ট আয়তনের দ্রবণ বলি, সেক্ষেত্রে আমরা দ্রাব্যতা হিসাব করতে পারি। তো সেই দ্রাব্যতাকে আমরা মোলার দ্রাব্যতা হিসেবে প্রকাশ করি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই পদার্থের মোলার দ্রাব্যতা বলে। এই মোলার দ্রাব্যতা এই কথাটা ব্যবহার করলাম কেন? আমরা যখন দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল হিসাব করব, তখন দেখব যে ওখানে ঘনমাত্রা দরকার হবে এবং সেই ঘনমাত্রার সাথে মোলার দ্রাব্যতা সম্পর্কিত। যেমন ঘনমাত্রা একক মোল পার লিটার আর মোলার দ্রাব্যতার একক মোল পার লিটার। তো সেই জন্য একটাকে আমরা আরেকটায় রূপান্তরিত করতে পারবো বা একটা থেকে আরেকটা আমরা ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা দ্রাব্যতাটাকে মোলার দ্রাব্যতায় রূপান্তর করলাম। এখন দেখো মোলার দ্রাব্যতা আবার একক আছে, মোল পার লিটার, কিন্তু দ্রাব্যতার কোনো একক নেই, কারণ এটা তোমরা দেখেছো এখানে। দ্রাব্যতা গুণফল তোমরা এটা জানো যে যখন কোনো একটা দ্রব্য সম্পৃক্ত দ্রব্য উৎপন্ন করে, মানে তার থেকে যে আয়নটা আয়নিত হলো সেই আয়নিত অংশের সাথে যা আয়নিত হয়নি বা কঠিন অবস্থা আছে তাদের একটা সাম্য অবস্থা থাকে এবং সেই সাম্য অবস্থা থেকে আমরা এরকমটা মান পাই। এটা তোমরা কিভাবে আসে এটা তোমরা আমার মনে হয় জানো। এই কেএসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট, এটা নির্দিষ্ট তাপমাত্রার ধ্রুব সংখ্যা এবং সমান আমরা লিখতে পারি এই যে আয়নগুলো তৈরি হলো দ্রবণের, সে আয়নের ঘনমাত্রার গুণফল। যদি এখানে সহক থাকতো, সহকটা এখানে পাওয়ার হতো, এটা আমাদের জানা আছে। এখন এই দ্রাব্যতা গুণফল কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট। দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুটাকেই কিন্তু একই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি, কিন্তু ভিন্নতা হলো দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, আয়নিক গুণফল কিন্তু যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য, সেটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত যে কোনোটার জন্য প্রযোজ্য। সেই জন্য আমরা একটা কথা অনুসারে বলি যে সব দ্রাব্যতা গুণফলে আয়নিক গুণফল, কিন্তু সব আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল নয়। এখন দেখো এখান থেকে যে অঙ্কটা আসে বা যে প্রশ্নটা আসে অনেক সময় যে দুটো ভিন্ন দ্রবণ মিক্সড করা হলো, এটা অদক্ষেপ পড়বে কিনা। তখন আমরা কীভাবে করি, এই দুটো দ্রবণ থেকে নতুন যে পদার্থটা তৈরি হবে তার যদি দ্রাব্যতা গুণফল জানি এবং নতুন পদার্থের যে আয়নের দ্রবণে আয়নের ঘনমাত্রার গুণফল মানে আয়নিক গুণফল, সে মানটা বের করে দেখব দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি না কম। যদি বেশি হয়, আয়নিক গুণফলের চেয়ে বেশি হয় দ্রাব্যতা গুণফল, তখন অদক্ষেপ পড়বে না। আর যে আয়নিক গুণফল বেশি হয় তখন অদক্ষেপ পড়বে। এভাবে আমরা হিসাব করি এটাকে। এখন আরেকটা জিনিস দেখো, সমায়ন প্রভাব, যে জায়গাটায় তোমাদের অনেক সময় ত্রুটি থাকে, সমায়ন প্রভাব। দেখো এই সিলভার ক্লোরাইড এভাবে থাকলো, আমরা এখান থেকে কেএসপি পেলাম। এটা আমরা যদি এখানে ধরি যে এটার মোলার দ্রাব্যতা এস মানে তুমি এটা কঠিন অবস্থা নিয়ে এলে, সেখান থেকে এস মোল দ্রবীভূত হয়ে গেল, মানে কঠিন থেকে আয়নে চলে গেল। তাহলে এটা তোমার কাছে চলে গেল, কঠিন থেকে চলে গেল, তো সেই জন্য আমরা এটাকে লিখি -s। আর কঠিন থেকে চলে যেয়ে কী হলো, আয়ন তৈরি হলো। কতটুকু এস, এখানে এস, মানে এটা এস মোল, মানে পার লিটারে এস মোল, মানে এটাই তার ঘনমাত্রা বা মোল পার লিটার বা মোলার দ্রাব্যতা যা বলো, এস এখানে এস। তো সেখান থেকে আমরা এটা যদি এখানে লিখতে পারি এস ইন্টু এস সমান s²। এখন এর মধ্যে যদি আমরা একটা ভিন্ন আর একটা যৌগ যুক্ত করি, যেটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধরো এর মধ্যে আমরা যুক্ত করলাম সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ফলে এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে তৈরি হবে Na+ আর Cl-। এখন এর ঘনমাত্রা ছিল C ধরো। এখন এটার 1 মোল থেকে এরও 1 মোল আয়ন হবে, এরও 1 মোল আয়ন হবে। সুতরাং এর ঘনমাত্রা C হলে এটার ঘনমাত্রা C হবে, এটার ঘনমাত্রা C হবে। যখন এটা যুক্ত করলে এর মধ্যে, তখন এই দুইটা সমায়ন হয়ে গেল। আর সমায়ন হলে হবে কি, লা-শাতলিয়ার নীতি অনুসারে যখন এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেল, সেই বাড়তিটুকু এর সাথে যুক্ত হয়ে বাঁদিকে চলে আসবে, মানে সাম্য অবস্থাটা বাঁদিকে আসবে।
যদি এটা বাঁদিকে আসে তাহলে কিন্তু এটার পরিমাণ বাড়বে। এটা যখন যুক্ত করো নাই তখন এটা যে পরিমাণ আয়নিত ছিল, এটা যুক্ত করার ফলে এই আয়নের প্রভাবের কারণে এটা কিন্তু সেই হারে আর আয়নিত হলো না, কমে গেল। তাহলে এর দ্রাব্যতাটাও কমে গেল। এবং দ্রাব্যতা কমে গিয়ে একটা কিছু তো হয়েছে, ধরো সেটা হলো এস প্রাইম, দ্রাব্যতা কমে গিয়ে। তাহলে এই এস প্রাইম মানে কি? ক্লোরাইডের ঘনমাত্রা, এখানে সি হলো ঘনমাত্রা। তো দ্রবণের মোট ঘনমাত্রা কত হলো? এখানে এটা যুক্ত করার পরে আমরা পাচ্ছি, তখন যুক্ত করার পরে এর যে কেএসপি আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু, আবার লিখি এটা সিলভার আয়ন, এটা কিন্তু যুক্ত করার পরে আমরা এখানে লিখতে পারি সিলভার আয়ন, এটা যুক্ত করার পরে এস প্রাইম ইন্টু ক্লোরাইড আয়ন, ক্লোরাইড হবে কত? এস প্রাইম প্লাস সি, মানে দুইটা এইটা আর এটা মিলে। তো এখন দেখো, আমরা বলছিলাম একটা কথা, নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পদার্থের দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট। তো তুমি এখানে এই সোডিয়াম ক্লোরাইড যুক্ত করার পূর্বে তুমি যে কেএসপি পেয়েছিলে আর যুক্ত করার পরে যে কেএসপি, এটা তো সমান হবে। তো তুমি এই দুটো থেকে লিখতে পারো যে এস স্কোয়ার, এটা ইজুগুলো লেখা যায় এস প্রাইম ইন্টু এস প্রাইম প্লাস সি। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এস প্রাইম স্কোয়ার প্লাস এস প্রাইম সি, এটা লিখতে পারি। এই এস প্রাইমটা কি? এটা যেটুকু আয়নিত হয়েছে সিলভার ক্লোরাইড, বা এখানে এটা হলো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটার এমনিই দ্রাব্যতা কম। অধিকন্তু যখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করছো এবং সেখানে সময়ন আছে, সময়ন যুক্ত করলে কি হবে? এর প্রভাবে এর দ্রাব্যতাটা আরও কমে গেল, ফলে এই এস প্রাইমের মানটা আরও কমে গেল। এস প্রাইমের মানটা যদি কমে যায় তাহলে এর যখন স্কোয়ার করবে সে মানটা আরও কম। এই মান কমার জন্য এই মানটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সে কারণে আমরা এটা অনেক সময় লিখি যে এস প্রাইম সি। দেখো এইটা তোমার এই টেকনিকটা মনে রাখতে হবে যে এই যে যখন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করলে এবং সেখানে সময়ন আছে, সে কারণে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দ্রাব্যতা এস প্রাইম, সেটার ঘাত সহ যে মানগুলো সেটাকে বাদ দিবে, বাদ দিয়ে যেটা থাকে সেটাকে ক্যালকুলেশন করবে। তো এখান থেকে তুমি কি পাচ্ছ? এটা কিন্তু এস এবং এস প্রাইমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো। তুমি একটার মান জানলে আর একটা বের করতে পারবে যদি সি এর মানটা জানো। এভাবে অঙ্ক করা যায়। একটা জিনিস, এটা দ্রাব্যতা গুণফল, এটা একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস, দ্রাব্যতার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলা উচিত ছিল আমার, সেটা একটু বলছি। দেখো এখানে হলো সোডিয়াম ক্লোরাইড, এর একটা সম্পৃক্ত দ্রবণ আছে তাপমাত্রা 35 ডিগ্রি, আর এটা সোডিয়াম ক্লোরাইড, আমরা এই দ্রবণটাকে ঠান্ডা করলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ফলে তাপমাত্রা যখন কমালাম তখন কিন্তু এর দ্রাব্যতাও হ্রাস পাবে এই ক্ষেত্রে। তো দ্রাব্যতা যখন হ্রাস পেল, তো এখন দ্রাব্যতা হ্রাস পেলে, দ্রাব্যতা হ্রাস পাওয়া মানে হলো দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণটা কমে যাওয়া। এই যে কমে গেল কোথায়? নিচে তলানি হিসাবে পড়বে অথবা কঠিন রূপ ধারণ করবে, এখানে ধরো সেটা জমা হলো। এখন এই সব অঙ্কের ক্ষেত্রে কতটুকু তলানি হিসাবে পড়লো অনেক অঙ্কে চায়। তা তোমার এই অঙ্কের ক্ষেত্রে তুমি এই সমীকরণটা এর জন্য প্রয়োগ করলে এখান থেকে তুমি এম মাইনাস এম এর মানটা বের করতে পারবে। এস এর মান ধরো দেয়া আছে, এম এর মান তুমি জানো, এম মাইনাস এমটা বের করলে এই ক্ষেত্রেও তুমি এই সমীকরণ আবার প্রয়োগ করলে, সেক্ষেত্রে তোমার হয়তো বা এই তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, তোমার এম এর মানটা বের করতে হবে। এখন এই যে মানটা, এখানে যে দ্রাবক, এখানেও সেই একই দ্রাবক, এইটা তোমার মনে রাখতে হবে। তাহলে তুমি এখানে যে তুমি এম মাইনাস এম এর মান পেয়েছিলে সেই মানটা যদি এক্ষেত্রেও বসাও, তো তোমার শুধু একটা থেকে আননোন সেটা বের করতে পারবে। তো এই জিনিসটা তোমার অনেক সময় মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো সহজ হবে। তো এই অধ্যায়ের এই বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখতে হবে। আর একটা জিনিস হলো কি, ধরো দুইটা ভিন্ন দ্রবণ আমরা যখন মিক্সড করব, তো ভিন্ন দ্রবণ মিক্সড করলে তখন এটা অদক্ষেপ পড়বে কি পড়বে না। এই ক্ষেত্রে তোমরা অনেক সময় ভুলে যাও, যখন আমরা দুটো ভিন্ন দ্রবণ মিক্সড করি, হয়তো বা দুটো ভিন্ন দ্রবণের ভিন্ন ভিন্ন ঘনমাত্রা আছে, আয়তন আছে, যখন দুটো আমরা একসাথে যুক্ত করলাম তখন কিন্তু আয়তনটা অনেক বেড়ে গেল, ফলে এর ঘনমাত্রার পরিবর্তন হলো, এবং সেই ঘনমাত্রা বের করে তারপর
তোমার দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল এর মান বের করতে হবে। তো ওইখানে ওই ঘনমাত্রা কিন্তু চিন্তা করতে হবে যে মিক্সড করার পর ঘনমাত্রা কত হলো। আর একটা জিনিস এক্ষেত্রে ধরো এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণে ধরো এটা যদি আমরা ধরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ধরো দ্বিযোজি, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা বিয়োজিত হয়ে তৈরি করবে Ca2 প্লাস 2OH মাইনাস। এখন দেখো এই দ্রবণে ধরো ঘনমাত্রা দেয়া আছে, এটা 0.1 m এর ঘনমাত্রা। তোমার যদি OH এর ঘনমাত্রা বের করতে হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আর OH এর ঘনমাত্রা কিন্তু এক হবে না। কেন এক হবে না? কারণ এর নির্দিষ্ট আয়তনের মধ্যে যে কটা অণু আছে এর কিন্তু তার ডাবল আছে। তো অণুর সংখ্যা ডাবল হলে কি ঘনমাত্রা ডাবল হবে, সেজন্য এর ঘনমাত্রা যা এর ঘনমাত্রা তার ডাবল হবে যদি কখনো এরকম অঙ্ক আসে। আর যেগুলো আসে সাধারণত সহজভাবে, ধরো সিলভার নাইট্রেট, এটা যদি আয়নিত হয় সিলভার আয়ন আর নাইট্রেট আয়ন হলো, এক্ষেত্রে কিন্তু একটা অণু থেকে এরও একটা অণু এরও একটা অণু, সুতরাং এর ঘনমাত্রা যা দ্রবণের মধ্যে এর অণুর সংখ্যা তাই, মানে এর ঘনমাত্রাও তাই, এরও ঘনমাত্রা তা হবে। তো সেই ব্যাপারে তোমার একটু মনে রাখতে হবে। তো দ্বিতীয় অধ্যায়ের এই বিষয় সমূহ সম্পর্কে তোমার একটু গুরুত্ব সহকারে তুমি চিন্তা ভাবনা করবা, একটু চিন্তা করবা, তাইলে পারবে। আর এর যে বিভিন্ন বইয়ে যে উদ্দীপক অনুসারে যে প্রশ্নসমূহ আছে সেগুলো একটু দেখবে, তাহলে আমার মনে হয় একটা ভালো পরীক্ষা হবে।